গুড মর্নিং ক্লাস। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সে ভারত থেকে আমাদের আলোচ্য বিষয় শুরু করেছিলাম, তাই না? সেখানে আমরা কিন্তু অলরেডি একটা বা দুটি ক্লাস কিন্তু আমরা করেছি। সেখানে আমরা কি কি জেনেছিলাম? জেনেছিলাম ভারতবর্ষের অবস্থান, প্রশাসনিক বিভাগ এবং ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে তাকে আমরা প্রধানত পাঁচটি ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটি, ভারতের যে উত্তরের পার্বত্য অঞ্চল, সেই ক্লাসটা কিন্তু আমরা গত পিরিয়ডে করে এসেছি, তাই তো? আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভারতের ভূপ্রকৃতি থেকেই আলোচনা করব এবং পার্বত্য অঞ্চলের পরে যে ভূপ্রকৃতি রয়েছে ভারতবর্ষের খুবই গুরুত্বপূর্ণ উত্তরের সমভূমি অঞ্চল। এই বিশাল উত্তরের সমভূমি অঞ্চল নিয়েই কিন্তু, বা এক কথায় আমরা বলতে পারি উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল, এই বৃহৎ সমভূমি অঞ্চল নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করব। তার আগে দেখি গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, বলতো যে ভারতবর্ষে যে অবস্থান, সেটা ভারতবর্ষকে উপমহাদেশ বলা হচ্ছে, বিভিন্ন দেশের মাঝখানে অবস্থান করছে, তাই না? সেই প্রতিবেশী দেশগুলি কোনটি কোন দিকে রয়েছে? পূর্ব দিকে ভেরি গুড, বাংলাদেশ মায়ানমার। পশ্চিম দিকে পাকিস্তান রয়েছে। দক্ষিণ দিকে শ্রীলঙ্কা মালদ্বীপ। উত্তর দিকে রয়েছে চীন নেপাল ভুটান, তাই না? আচ্ছা, ভারতের যে বৃহত্তম প্রতিবেশী দেশ সেটি কি? চীন, ভেরি গুড। এবং ভারতবর্ষের ক্ষুদ্রতম যে প্রতিবেশী দেশ, তার নাম কি? মালদ্বীপ, তাই তো? আচ্ছা, তোমরা সার্ক অবশ্যই পড়েছো, SAARC, সার্ক। সেই সার্ক কত সালে গঠিত হয় এবং কোথায় বলো তো? মনে আছে? ভেরি গুড। 1985 সালে ঢাকাতে কিন্তু সার্ক গঠন করা হয়, তাই না? কয়টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়? 8টি দেশ। ভেরি গুড। আচ্ছা, সার্কের যে সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ভেরি গুড, নেপালের কাঠমান্ডু, তাই না? আচ্ছা, তোমরা কর্কটক্রান্তি রেখা শুনেছো? ভারতকে কিন্তু উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে কর্কটক্রান্তি রেখা, তাই না? তাহলে এই যে কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে তোমরা বলতে পারবে? ভেরি গুড, 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরে কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল বিভিন্ন রাজ্যকে ভাগ করার জন্য। সেটা ভাষার ভিত্তিতে হতে পারে, সংস্কৃতি, ঐতিহাসিক স্থান ইত্যাদি দিকে ভাগ করে কিন্তু ভারতবর্ষকে একটা আহ, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল। সেই রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে তৈরি হয়েছিল? ভেরি গুড, 1953 সালে তৈরি হয়েছিল, তাই না? আচ্ছা, বিহার রাজ্য ভেঙে কোন রাজ্য গড়ে উঠেছিল বলতো? ঝাড়খণ্ড। ভেরি গুড। উত্তরাখণ্ড রাজ্য ভেঙে কোন রাজ্য গড়ে উঠেছিল? সরি, উত্তরপ্রদেশ ভেঙেই কিন্তু উত্তরাখণ্ড গড়ে উঠেছিল, তাই না? আচ্ছা, এই যে ভারতবর্ষের মধ্যে ক্ষুদ্রতম যে রাজ্য, সেটি কোনটি? গোয়া। আয়তনে ক্ষুদ্রতম কিন্তু গোয়া। আবার যদি বলে জনসংখ্যায় সব থেকে কম ভারতবর্ষে কোন রাজ্য অবস্থান করছে, সেটি সিকিম। আচ্ছা, এই যে রাজ্য পুনর্গঠন কমিশনের ভিত্তিতে সিকিম রাজ্যটা আত্মপ্রকাশ করেছিল, সেটি কত সালে তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড, 1975 সালে কিন্তু সিকিম রাজ্য আত্মপ্রকাশ করেছিল। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? ভেরি গুড, রাজস্থান, তাই না? আচ্ছা, তোমরা ভালোই পড়াশোনা করেছো প্রশাসনিক বিভাগ সম্পর্কে। এবারে গত ক্লাসে আমরা যে ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম উত্তরের পার্বত্য অঞ্চল, বলতো যে উত্তরের পার্বত্য অঞ্চলটা কোন কোন পর্বতমালা নিয়ে গঠিত হয়েছে? 4টি প্রধান পর্বত নিয়ে কিন্তু গঠিত হয়েছে। সেটি কি কি তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড, কারাকোরাম, লাদাখ, জাস্কার আর হিমালয়। এই হিমালয়কে কিন্তু আবার কয়েকটি পার্টে ভাগ করা যায়, তাই না? হিমালয়ের পশ্চিম থেকে পূর্বে অনেকটা পথ কিন্তু অতিক্রম করেছে, দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ কিন্তু হিমালয় পর্বতমালা, তাই না? তাহলে পূর্বে কোথায় শুরু হয়েছে, সরি পশ্চিমে কোথায় শুরু হয়েছে এবং পূর্বে কোথায় শেষ হয়েছে আমাকে বলো তো হিমালয়।
বলো। পশ্চিমে যে নাঙ্গা পর্বত রয়েছে সেখান থেকে হিমালয়ের সৃষ্টি হয়েছে, এবং পূর্ব দিকে কোথায় গিয়ে সেটা শেষ হয়েছে? অরুণাচল প্রদেশের কোথায়? বলো। নামচাওয়াড়াতে। নামচাওয়াড়াতে কিন্তু হিমালয় পর্বতের শেষ হয়েছে, তাই তো? আচ্ছা, এই যে হিমালয়ের এতটা বিস্তৃতি বা বিস্তার লাভ করেছে, এটাকে কিন্তু সুবিধার জন্য তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পশ্চিম হিমালয়, অর্থাৎ যেটি তোমার জম্মু কাশ্মীর, এই দিকে রয়েছে, উত্তরাখণ্ড এই দিকে রয়েছে। আরেকটা রয়েছে কিন্তু মধ্য হিমালয়, এবং আরেকটি রয়েছে কিন্তু পূর্ব হিমালয়। তোমরা আমাকে বলো যে এই যে তিনটি ভাগের মধ্যে কোন হিমালয়টা সম্পূর্ণ নেপাল দেশের মধ্যে পড়ছে? মনে পড়ছে? ভেরি গুড। মধ্য হিমালয়টা কিন্তু সম্পূর্ণ নেপাল দেশের মধ্যে পড়ছে, তাই না? আর পূর্ব হিমালয়ের সেখানে দার্জিলিং, সিকিম, অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ কিন্তু এই পূর্ব হিমালয়ের মধ্যে পড়ছে। আচ্ছা, তোমরা যখন উত্তরে পার্বত্য অঞ্চল পড়েছিলে তখন কিন্তু তাল শব্দটা শুনেছিলে। বলো তো এই তাল শব্দটা কি? তাল কথার অর্থ কি? ভেরি গুড। এই যে কুমায়ুন হিমবাহ রয়েছে, সেই কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কিন্তু এক কথায় তাল বলা হয়। উদাহরণ তোমরা কি বলবে? নৈনিতাল, ভীমতাল, তারপর হচ্ছে সাততাল, এই যে অঞ্চলগুলো এগুলো কিন্তু সবই তাল, তাই না? আবার বৃহত্তম যে দুন উপত্যকা সেটি কি? দেরাদুন, তাই না? আচ্ছা, তোমাদের তাহলে ভালোই পড়া মনে আছে। ভেরি গুড স্টুডেন্ট। এবারে আজকে আমরা ভারতবর্ষের যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতির মধ্যে দ্বিতীয় যে পার্টটি, উত্তরের সমভূমি অঞ্চল। বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এই উত্তরের সমভূমি গঠিত হয়েছে। আমরা বলি না যে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর সমভূমি কিন্তু পৃথিবীর বৃহত্তম সমভূমি অঞ্চল বা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল সৃষ্টি করেছে? তাহলে এই অংশটা কিন্তু এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যেই পড়ছে। তাহলে চলো আমরা প্রথমেই শুরু করি আজকে উত্তরের সমভূমি অঞ্চল দিয়ে। কিভাবে এই উত্তরের সমভূমি অঞ্চল উৎপত্তি হয়েছে সেটা কিন্তু আগে আমরা দেখব। দেখো, টারশিয়ারি যুগে হিমালয়ের উত্থানকালে, যখন টারশিয়ারি যুগে হিমালয়ের পর্বতের সৃষ্টি হচ্ছে, টেথিস সাগর ভাঁজকে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। তাহলে যখনই হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছে তখন কিন্তু গান্ডোয়ার ল্যান্ডের উত্তর অংশ অর্ধচন্দ্রাকারে অবনমিত হয়ে গভীর অবতন অঞ্চলের সৃষ্টি হয়। দ্বিতীয় কি, পরবর্তীকালে হিমালয় ও দাক্ষিণাত্য মালভূমি থেকে আগত অসংখ্য নদী দ্বারা বা নদ-নদী দ্বারা ক্রমাগত পলি সঞ্চয়ের মাধ্যমে অঞ্চলটি ভরাট হয়ে থাকে, এবং সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদী এই যে তিনটি নদী, এই তিনটি নদী ব্যবস্থা বিকাশ লাভ করতে থাকে। তাহলে নিচের দিকে কি রয়েছে? দাক্ষিণাত্য মালভূমি। এবং উপর দিকে কি রয়েছে? হিমালয়ের যেটা অংশ সেটা উত্তরে পার্বত্য অঞ্চল। এই দাক্ষিণাত্য মালভূমি আর উত্তরে যে পার্বত্য অঞ্চলের মাঝখানে যে অংশটা, সেটাই কিন্তু হলো উত্তরের সমভূমি অঞ্চল। তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো এই অঞ্চলটা কি অঞ্চল? এখানে কারাকোরাম রয়েছে, জাসকার রয়েছে। হিমালয় কিন্তু এভাবে ধনুকের মতো বেঁকে গেছে, তাই না? তাহলে এই যে হিমালয়, আর নিচের দিকে কি বলছে? যে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু এই নিচের দিকে রয়েছে। তাহলে এই দাক্ষিণাত্য মালভূমি এবং হিমালয় পার্বত্য অঞ্চল থেকে প্রচুর নদ নদীর সৃষ্টি হচ্ছে। সেই নদীগুলি থেকে যে অসংখ্য পলি সঞ্চয় হচ্ছে, সেই পলি সঞ্চয়ের মাধ্যমে কিন্তু এই সমভূমি অঞ্চলটার সৃষ্টি হয়েছে বা বিকাশ লাভ করেছে। দেখো, নদীগুলো এদিকে বয়ে যাচ্ছে কিছু নদী, আর উত্তরের পার্বত্য অঞ্চল থেকে কিন্তু নদীগুলো এরকম নিচের দিকে বয়ে আসছে। কোন তিনটি নদী প্রধান এই অঞ্চলে? দেখো, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এই তিনটি নদী কিন্তু এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে। কালক্রমে এই তিনটি নদী আরো পলি সঞ্চয় করে প্লাবন সমভূমির বিকাশ ঘটেছে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলার ফলে নদীগুলি কিন্তু পলি সঞ্চয় দিনের পর দিন বাড়ছে, এবং ধীরে ধীরে এটি কিন্তু প্লাবন ভূমির সাথে মিশে গিয়ে বিরাট আকারের সমভূমির সৃষ্টি করছে। উত্তরের সমভূমি অঞ্চলের আমরা অবস্থান সম্পর্কে জানবো, অর্থাৎ কোন কোন অঞ্চল নিয়ে এই উত্তরের সমভূমি অঞ্চল গঠিত হয়েছে সেটা আমরা জানবো। দেখো, উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝে ভারতের বৃহত্তম সমভূমিটি কিন্তু অবস্থান করছে। সেখানে কোন কোন রাজ্য অবস্থান করছে? দেখো, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার,
পশ্চিমবঙ্গ, অসম রাজ্যের মধ্যে দিয়েই কিন্তু এই উত্তরের বৃহৎ যে সমভূমি অঞ্চলটা সেটি কিন্তু বিস্তৃতি লাভ করেছে। এবারে এই যে কতটা বিস্তার অর্থাৎ কতটা অঞ্চল জুড়ে এই অবস্থান করছে সেটা দেখব। পূর্ব পশ্চিমে বিস্তার 2400 কিমি, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যে বিস্তারটা সেটা হচ্ছে 2400 কিমি। উত্তর দক্ষিণে প্রস্থ অসমে 150 কিমি এবং পশ্চিমবঙ্গে কিন্তু 840 সরি 800 সরি 480 কিমি কিন্তু বিস্তৃতি লাভ করেছে। তাহলে কি উত্তরের সমভূমির বিস্তার কতটা? পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ তোমরা ছবিটা দেখো বুঝতে পারবে, এই যে পূর্ব থেকে পশ্চিমে এর দৈর্ঘ্য কত? 2400 কিলোমিটার। এবং উত্তর দক্ষিণে প্রস্থ, অর্থাৎ উত্তর এবং দক্ষিণে প্রস্থটা কিন্তু সব থেকে বেশি পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে 480 কিলোমিটার। এবং অসমে অর্থাৎ এই জায়গাতে কিন্তু প্রস্থ মাত্র 150 কিলোমিটার। ক্ষেত্রমান প্রায় 5.5 লক্ষ বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট উর্বর এই অঞ্চল ভারতের কৃষি ও অর্থনীতির প্রাণকেন্দ্র। দেখো এই যে উত্তরের সমভূমি অঞ্চল, এখানে কিন্তু বিভিন্ন নদী তার পলিগঠিত সঞ্চয় বা পলি সঞ্চয়ের মাধ্যমে এই সমভূমিটি তৈরি করেছে, আমরা জানলাম এটা। এবং বিশেষ করে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু তিনটি নদীই কিন্তু পলি সঞ্চয়ের মাধ্যমে এই অঞ্চলটা গড়ে তুলেছে। এবং আমরা সকলেই জানি যে এই পলি সমৃদ্ধ উর্বর মৃত্তিকাতে সব থেকে ভালো কৃষিকাজ হয়। ধান, পাট, গম, এই যে চাষগুলো এবং অর্থনীতির যে প্রাণকেন্দ্র, অর্থাৎ বিভিন্ন রকম শাকসবজি থেকে শুরু করে যেগুলো অর্থের জন্য উপার্জন করা হয়, সেই সব যে কৃষি সেগুলো কিন্তু এই অঞ্চলে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। তাহলে তোমরা কি মনে রাখবে যে উত্তরের সমভূমি অঞ্চলে কৃষিকাজ এবং অর্থনীতির কিন্তু প্রাণকেন্দ্র। দেখো এই যে অঞ্চল, এই অঞ্চলেই কিন্তু বড় বড় যে শহর, যেমন কলকাতা, পাটনা, উত্তরপ্রদেশের বিভিন্ন বড় বড় শহর রয়েছে, পাঞ্জাব, হরিয়ানার যে শহরগুলো সেগুলো কিন্তু সবই সমতল ভূমিতে গড়ে উঠেছে। এবং অসংখ্য জনগণ বা অসংখ্য জনসংখ্যা, প্রচুর মানুষ কিন্তু এই সমভূমি অঞ্চলে বসবাস করে। দেখো এই যে ভূপ্রাকৃতিক বিভাগ, অর্থাৎ উত্তরের সমভূমি অঞ্চলকে কিন্তু আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। বিশেষ করে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে 4টি প্রধান উপ অঞ্চলে কিন্তু এই সমগ্র অঞ্চলকে ভাগ করা যায়। সেটি কি কি? নাম্বার 1 দেখো রয়েছে সিন্ধু সমভূমি। তোমরা সিন্ধু সমভূমি দেখো, এই যে এই অঞ্চলটা কিন্তু সিন্ধু সমভূমি নামে পরিচিত, যেটা পাঞ্জাবের মধ্যে অবস্থান করছে। এরপর রয়েছে দেখো গঙ্গা সমভূমি। এই যে অংশটা, এইটি কিন্তু হলো গঙ্গা সমভূমির অঞ্চলের অন্তর্গত। আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু গঙ্গা সমভূমির অন্তর্গত। তারপরে রয়েছে ব্রহ্মপুত্র সমভূমি, অর্থাৎ আসাম রাজ্যটির মধ্যে যে সমভূমি গড়ে তুলেছে ব্রহ্মপুত্র নদী, সেটি কিন্তু হলো ব্রহ্মপুত্র সমভূমি। এরপরে লাস্টে রয়েছে দেখো রাজস্থান সমভূমি, অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই কিন্তু রাজস্থান সমভূমি গড়ে উঠেছে। এখানেও কিন্তু তোমার সিন্ধু নদী অনেকাংশে পলি সঞ্চয় করে সমভূমির সৃষ্টি করেছে। আমরা এই যে 4টি ভাগ পড়লাম কি কি, যে রাজস্থান সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, গঙ্গা সমভূমি এবং সিন্ধু সমভূমি, এই ভাগগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। দেখো প্রথমে যে ভাগটা রয়েছে সেটি কিন্তু হলো সিন্ধু সমভূমি। সিন্ধু সমভূমি কি অবস্থান করছে কোথায় কোথায়? দেখো পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানের কিছুটা অংশ নিয়েই কিন্তু সিন্ধু সমভূমি গড়ে উঠেছে। ক্ষেত্রমান কত? 95,714 বর্গ কিমি অঞ্চল জুড়ে কিন্তু এই সিন্ধু সমভূমি অঞ্চলটা গড়ে উঠেছে, যার গড় উচ্চতা 200 থেকে 240 মিটার। আচ্ছা, আর ঢাল কত? পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু এর ঢালটা রয়েছে, অর্থাৎ এই দিকটা পশ্চিম দিক, তাই তো, এবং এই দিকটা পূর্ব দিক, তাহলে ঢালটা কিন্তু এই পশ্চিম দিকে রয়েছে। এই যে অংশটা রয়েছে, এখানে দিল্লি রয়েছে, পাঞ্জাব, হরিয়ানার কিছুটা অংশ এবং রাজস্থানের কিছুটা অংশ নিয়েই সিন্ধু উপত্যকা বা সিন্ধু সমভূমি কিন্তু গড়ে উঠেছে। উৎপত্তি হলো কি করে? দেখো বিপাশা নদী, ইরাবাতা নদী, চন্দ্রভাগা নদী, বিতস্তা নদী ও শতদ্রু নদী, এই 5টি নদী কিন্তু সিন্ধু নদীর কি উপনদী। এই 5টি নদীর পলি সঞ্চিত হয়ে সমভূমিটির সৃষ্টি হয়েছে। খুব ইম্পর্টেন্ট। তাহলে সিন্ধু সমভূমি কোন কোন নদীর পলি দ্বারা সঞ্চিত হয়ে গঠিত হয়েছে?
কি বলবে যে 5টা প্রধান নদী। সেই জন্য কিন্তু পাঞ্জাবে এই 5টা নদী দেখা যায়। সেই পাঞ্জাব অঞ্চলকে এই নদীর জন্য পাঞ্জাবকে পঞ্চনদের দেশও কিন্তু বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি শর্ট প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? কি বলবে তাহলে উত্তরে তোমরা? যে পাঞ্জাবকে কিন্তু পঞ্চনদের দেশ বলা হয়। কেন বলা হয়? বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা ও শতদ্রু এই 5টি নদী কিন্তু তার পলি সঞ্চয় করে এই পাঞ্জাব সমভূমিটা গঠন করেছে, যার জন্য একে পঞ্চনদের দেশও বলা হয়। আচ্ছা, সিন্ধু সমভূমির বৈশিষ্ট্য কি কি? দেখো, এখানকার নদী মধ্যবর্তী সমভূমিকে দোআব বলে। তাহলে দোআব কাকে বলে? দেখো, নদী 5টি প্রধান নদী রয়েছে। সেই নদীগুলির মাঝখানের যে সমভূমি অঞ্চল, তাকে আমরা দোআব বলবো। তাহলে দুটি নদীর যে মধ্যবর্তী অংশ, সেই অঞ্চলটাকেই কিন্তু আমরা কি বলবো? দোআব। যথা কি? বারি, বিস্ত, তারপরে জলন্ধর, রেচনা, চাচ, দোয়াব প্রভৃতি অঞ্চল কিন্তু এখানকার বিখ্যাত বিখ্যাত দোয়াব অঞ্চল নামে পরিচিত। নাম্বার 2, প্রাচীন প্লাবন সমভূমিকে ধায়া বলে। দেখো, পাঞ্জাবে যে প্রাচীন প্লাবন সমভূমি রয়েছে, প্রাচীন কিন্তু সেটাকে কি বলছে? ধায়া। আর নতুন যে পলিগঠিত অঞ্চল, তাকে আমরা পাঞ্জাবে কি বলবো? বেট। খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বলতেই পারো, যে পাঞ্জাবে প্রাচীন প্লাবন সমভূমিকে বলা হয় ধায়া, এবং নতুন পলিগঠিত যে অঞ্চল, তাকে কি বলা হয়? বেট। ঠিক আছে। নাম্বার 4 দেখো রয়েছে, উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে খোস বা চোষ বলা হয়। পাঞ্জাবের উত্তরের দিকে যে ক্ষয়প্রাপ্ত অংশ রয়েছে, সেই অংশকে কি বলা হয়? খোস বা চোষ। তাহলে আমরা সিন্ধু যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলের প্রধান 5টা নদীর নাম জানলাম, তাই না? এবং পাঞ্জাবকে সেই কারণে পঞ্চ নদের দেশ বললাম। আচ্ছা, দোয়াব অঞ্চল, দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব অঞ্চল বলে। উদাহরণ আমরা দেখলাম জলন্ধর, রেচনা, তাই তো? এবং এই যে পলিগঠিত প্রাচীন পলিগঠিত সমভূমি, তাকে আমরা পাঞ্জাবের স্থানীয় ভাষায় কি বলবো? ধায়া। এবং পাঞ্জাবে নতুন পলিগঠিত অঞ্চলকে আমরা কি বলবো? বেট। তাই তো? আচ্ছা, দেখো, এই যে অঞ্চল, এটি কিন্তু হলো সিন্ধু সমভূমি, অর্থাৎ যেটি পাঞ্জাব পাঞ্জাব সমভূমির মধ্যে পড়ছে। পাঞ্জাবের বেশিরভাগ অংশটাই কিন্তু এই সিন্ধু সমভূমি অঞ্চলের অন্তর্গত। আচ্ছা, এরপরে রয়েছে দেখো গঙ্গার সমভূমি। উত্তরের সমভূমির সবচেয়ে বড় ও ভূপ্রাকৃতিক অংশটি, যেটি দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত হয়েছে, সেই অংশটা কিন্তু হলো গঙ্গা সমভূমি অঞ্চল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গঙ্গা সমভূমি অঞ্চল কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়েছে আগে আমাকে বলো? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত, এরকম জায়গায়, তাই তো? এখান থেকে নদীটি কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে কোথায় পড়েছে নদীটি? একটি গেছে বাংলাদেশের মধ্যে, এবং আরেকটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই তো? গঙ্গা নদীর গতিপথ আমরা সকলেই জানি। আচ্ছা, তাহলে এই যে বলছে যে উত্তরের যে সমভূমির মধ্যে গঙ্গা সমভূমিটি সব থেকে কিন্তু বড় সমভূমি। ঠিক আছে? কোন কোন রাজ্য দিয়ে মধ্যে দিয়ে গেছে? উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। দেখো, এখানে 3টি কিন্তু ভাগ করা রয়েছে। দেখো, এই সমগ্র অঞ্চলটাই কিন্তু হলো গঙ্গা সমভূমির অন্তর্গত। সমগ্র বিহার, সমগ্র উত্তরপ্রদেশ, কেবলমাত্র পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং যে দার্জিলিং রয়েছে, সেই দুটি অঞ্চল বাদ দিয়ে কিন্তু সমগ্র অঞ্চল সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, যেটি গঙ্গা সমভূমি অঞ্চল। এই 3টি অংশকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, একটি হয়েছে উচ্চ গঙ্গা, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে উচ্চ গঙ্গা, এখান থেকে এই পর্যন্ত উত্তরপ্রদেশের মধ্যে যেটা অবস্থান করছে বিশেষ করে। দ্বিতীয় হচ্ছে মধ্য গঙ্গা সমভূমি, যেটি বিহারের মধ্যে অবস্থান করছে। এবং নিম্ন গঙ্গা সমভূমি, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করছে, এবং লাস্টে সেটি গিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাই এটাকে কি বলা হচ্ছে? নিম্ন গঙ্গা সমভূমি। দেখো, এখানে রয়েছে উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি এবং নিম্ন গঙ্গা সমভূমি। প্রথমে আমরা উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানব। দেখো,
গড়ে 100 থেকে 300 মিটার উঁচু এই সমভূমি উত্তরপ্রদেশ ও দিল্লিতে অবস্থিত। তাহলে এই যে আপার গঙ্গা, যেটাকে বলা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, এটি কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে? যে কেবলমাত্র দিল্লি এবং উত্তরপ্রদেশের মধ্যে অবস্থান করছে, যার গড় উচ্চতা 100 থেকে 300 মিটারের মধ্যে। উচ্চগঙ্গা সমভূমির শিবালিকের পাদদেশে নুড়ি, বালি, পলি গঠিত অনুর্বর ভূমি হলো ভাবর এবং দক্ষিণ অংশকে তরাই বলা হয়। উচ্চগঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার এবং নবীন যে পলিগঠিত অঞ্চল তাকে বলা হয় খাদার। তাহলে তোমরা আমাকে বলো যে গঙ্গা নদীর যে প্রাচীন পলিগঠিত অঞ্চল, গঙ্গা নদীর তীরে যে প্রাচীন পরিবর্তিত অঞ্চল তাকে আমরা কি বলছি? ভাঙ্গার। এবং গঙ্গা নদীর যে নবীন অর্থাৎ নতুন পলিগঠিত যে অঞ্চল সৃষ্টি করছে গঙ্গা নদী, তাকে আমরা স্থানীয় ভাষায় কি বলছি? খাদার। এখানকার শুষ্ক রুক্ষ অনুর্বর লবণাক্ত ভূমি হলো রে বা কাল্লা। তাহলে এই যে অঞ্চলে সূক্ষ্ম শুষ্ক রুক্ষ অনুর্বর লবণাক্ত ভূমিও কিন্তু কিছু কিছু অঞ্চলে লক্ষ্য করা যায়, সেটাকে আমরা কি বলবো? রে বা ক্লাব। গঙ্গা ও যমুনার মধ্যবর্তী সমভূমিকে আমরা দোয়াব নামে বলবো। আমরা আগেই জেনেছিলাম যে দোয়াব কাকে বলে, যে দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলে। ঠিক তেমনি গঙ্গা নদী এবং তার প্রধান যে উপনদী তার নাম কি? যমুনা। এই গঙ্গা এবং যমুনার মাঝখানে কিন্তু একটা স্থান রয়েছে, সেই স্থানটাকে আমরা কি নামে পরিচিত? দোয়াব। দোয়াবের বালিগঠিত ভূমি হলো ভুর। তাহলে ভুর কি? দোয়াবের বালিগঠিত অঞ্চলকে আমরা কি বলবো? ভুর। তাহলে এখানে কিন্তু অনেকগুলো শর্ট প্রশ্ন বা ছোট প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে, তোমরা ভালো করে কিন্তু মনে রাখবে। যদি বলে যে উচ্চগঙ্গায় পলিগঠিত অনুর্বর মাটিকে কি বলে? ভাবো। এবং দক্ষিণ অংশকে কি বলে? তরাই। তোমরা তরাই কথার অর্থ কি জানো? ভেরি গুড। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে, তাই না? আচ্ছা, গঙ্গা নদীর যে প্রাচীন পলিগঠিত অঞ্চল তাকে আমরা কি বলছি? ভাঙ্গার। এবং নবীন বা নতুন যে পলিগঠন হচ্ছে তাকে আমরা কি বলছি? খাদার। এই দুটো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। আর কি বললাম যে গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? যমুনা নদী। আচ্ছা বলো তো গঙ্গা নদীর প্রধান দুটি শাখা নদীর নাম কি, যেটি পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অবস্থান করছে? বলো তো। ভেরি গুড। হুগলি ও ভাগীরথী নদী কিন্তু হলো গঙ্গা নদীর প্রধান দুটি শাখা নদী। আর উপনদী বললে যমুনা কিন্তু প্রধান উপনদী। আচ্ছা, এরপরে দেখো রয়েছে মধ্যগঙ্গা সমভূমি। মধ্যগঙ্গা সমভূমি মানে এই যে অঞ্চলটা, মিডিল গঙ্গা। তোমরা বুঝতেই পারছো সেটা কোন কোন অঞ্চলের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে? বিহার, তাই না? দেখো উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং সমগ্র বিহার নিয়েই কিন্তু এই মধ্য গঙ্গা সমভূমি অঞ্চল গড়ে উঠেছে, যার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 600 কিলোমিটার এবং 330 কিলোমিটার প্রশস্ত এলাকাটি আহ 1.44 লক্ষ বর্গ কিমি অঞ্চল জায়গা জুড়ে কিন্তু অবস্থান করছে। তাহলে কত হলো? 1.44 লক্ষ বর্গ কিমি জায়গা জুড়ে অবস্থান করছে। অর্থাৎ এর যে দৈর্ঘ্য, এখান থেকে এই যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কিন্তু হচ্ছে 600 কিলোমিটার। এবং এই যে প্রস্থ, সেটা হচ্ছে 330 কিলোমিটার জুড়ে কিন্তু মধ্য গঙ্গা সমভূমি অবস্থান করছে। উচ্চতা পশ্চিমে 10 মিটার থেকে পূর্বে 50 মিটার পর্যন্ত। সমগ্র যে অঞ্চলের উচ্চতা, পশ্চিম দিকে কিছুটা অঞ্চল একটু উঁচু রয়েছে যেটা 100 মিটার, এবং পূর্ব দিকে কিন্তু 50 মিটার উচ্চতা রয়েছে। এখানেও খাদার ও ভাঙ্গার রয়েছে। অর্থাৎ কি রয়েছে? খাদার কাকে বলবো? নতুন পলিগঠিত মৃত্তিকাকে, তাই না, খাদার বলবো। আর ভাঙ্গার, প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলবো। তাহলে এই খাদার ও ভাঙ্গার কিন্তু এই মধ্যগঙ্গা সমভূমিতেও আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, নাম্বার 3 দেখো রয়েছে নিম্ন গঙ্গা সমভূমি। নিম্ন গঙ্গা সমভূমি আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই কিন্তু এটা প্রভাবিত হয়েছে, তাই না? এবং এই যে লেখা আছে দেখো, লোয়ার গঙ্গা প্লেন, অর্থাৎ এখান থেকে এই যে অংশটা এটি কিন্তু হলো লোয়ার গঙ্গা প্লেন অর্থাৎ নিম্ন গঙ্গা সমভূমি। দার্জিলিং এবং হচ্ছে পুরুলিয়া, এই দুটি বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ এবং পূর্ব বিহারের সামান্য কিছু অংশ কিন্তু এই সমভূমির অন্তর্গত। গড় উচ্চতা কত? 50 মিটারেরও কিন্তু কম। অর্থাৎ দেখো আস্তে আস্তে কিন্তু উচ্চতাটা কমছে। আমরা এখানে কত দেখেছিলাম? 100 থেকে 300 আপারে। তারপরে কত দেখলাম? 100 থেকে 50, এবং লাস্টে আমরা দেখছি কিন্তু
50 মিটারেরও কম উচ্চতা সম্পন্ন অঞ্চল দিয়েই এই নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। নিম্ন গঙ্গা সমভূমির একটি বড় অঞ্চল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের অংশ। তাহলে এই যে নিম্ন গঙ্গা সমভূমির একটা অংশ যেটা হচ্ছে গঙ্গা নদী রয়েছে, এবং আসামের দিক থেকে যেটি প্রবেশ করে বাংলাদেশে ঢুকছে যে নদীটি, সেটা কি ব্রহ্মপুত্র নদী। তাহলে সেই ব্রহ্মপুত্র নদী এবং গঙ্গা নদীর যে বদ্বীপ অঞ্চল, সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। আঞ্চলিক ভূপ্রাকৃতির অংশগুলি হলো তরাই ও ডুয়ার্স, উত্তরবঙ্গ সমভূমি, রাঢ় সমভূমি এবং বদ্বীপ অঞ্চল। অর্থাৎ পশ্চিমবঙ্গের যদি সমভূমিকা, পশ্চিমবঙ্গের যদি ভূপ্রকৃতি আমি বর্ণনা করি, তাহলে একমাত্র পার্বত্য অঞ্চল বাদ দিয়ে কিন্তু সব যে অঞ্চলগুলো সেগুলো ভূপ্রাকৃতিক অংশের মধ্যে পড়ছে, যেগুলি নিম্ন গঙ্গার মধ্যে পড়ছে, নিম্ন গঙ্গা সমভূমির মধ্যে পড়ছে। যেমন কি তরাই ও ডুয়ার্স, উত্তরে পার্বত্য অঞ্চলে পরেই রয়েছে তরাই ও ডুয়ার্স। তোমরা ক্লাস 9-এ পশ্চিমবঙ্গ পড়ে এসেছো, অবশ্যই জানো যে পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি, সবার উপরে কি রয়েছে, উত্তর দিকে পার্বত্য অঞ্চল রয়েছে, তারপরে রয়েছে তরাই ও ডুয়ার্স। এই তরাই ও ডুয়ার্স কিন্তু নিম্ন গঙ্গা সমভূমির মধ্যে পড়ছে। এছাড়া উত্তরবঙ্গের সমভূমি যেটা রয়েছে, রাঢ় সমভূমি এবং বদ্বীপ অঞ্চল কিন্তু নিম্ন গঙ্গা সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। স্টুডেন্ট, এরপরে আমরা পড়ব 3 নম্বর যে সমভূমিটা রয়েছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। তাহলে উত্তরের যে বৃহৎ সমভূমি অঞ্চল প্রধান 4টি ভাগে ভাগ করলাম। প্রথমেরটা কি? প্রথমেরটা হলো কিন্তু সিন্ধু সমভূমি। তারপরেরটা আমরা কি পড়লাম, যে গঙ্গা সমভূমি। এরপরে আমরা 3 নম্বর পড়ছি যে ব্রহ্মপুত্র সমভূমি। ব্রহ্মপুত্র সমভূমি কোথায় অবস্থান করছে? অসমের ব্রহ্মপুত্র সমভূমি একটি প্লাবন সমভূমি। ব্রহ্মপুত্র ও তার উপনদী সহ সবার মতো অবনমিত অংশে পলি সঞ্চয়ের মাধ্যমে কিন্তু এই সমভূমি গঠিত হয়েছে। দেখো, এই যে অসমের ব্রহ্মপুত্র সমভূমি, এখানে কিন্তু বছরের নির্দিষ্ট সময়ে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু নদীর জল এবং বর্ষার জল মিলে প্রায়শই কিন্তু এখানে বন্যা লক্ষ্য করা যায়। তাই বলেছে যে ব্রহ্মপুত্র সমভূমিটা কিন্তু একটি প্লাবন সমভূমি। ঠিক আছে? অসংখ্য জলাভূমি ও অসংখ্য একর হ্রদ এই অঞ্চলে চোখে পড়ে। গড় উচ্চতা 30 থেকে 110 মিটার। প্রায়শই বন্যায় এখানে নতুন পলির সঞ্চয় ঘটে। বন্যা এখানকার প্রতি বছরের কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্রহ্মপুত্র নদে মাজুলি চর ভারতের বৃহত্তম নদী দ্বীপ আছে। উপত্যকায় কামাখ্যা, নবগ্রাম উচ্চভূমিও লক্ষ্য করা যায়। তাহলে এই যে ব্রহ্মপুত্র নদীর উপরে গড়ে উঠেছে মাজুলি চর, এটি কিন্তু ভারতের বৃহত্তম নদীদ্বীপ। যদি বলে ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি, তোমরা কি বলবে? মাজুলি। এছাড়া এই অঞ্চলে আরো কিন্তু অন্যান্য উচ্চভূমিও লক্ষ্য করা যায়। সেগুলো কি? কামাখ্যা, নবগ্রহ উচ্চভূমি রয়েছে, যার গড় উচ্চতা কিন্তু 30 থেকে 110 মিটারের মধ্যে। তাহলে ব্রহ্মপুত্র সমভূমি সমগ্র অসম রাজ্য নিয়েই গড়ে উঠেছে, তাই না? দেখো তোমরা ছবিতে, এই যে ব্রহ্মপুত্র নদী সাংপো নামে বয়ে এসে অরুণাচল প্রদেশের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করে এখান থেকে কিন্তু সমভূমিটা সৃষ্টি করছে সে সমগ্র আসামের মধ্যে। ঠিক আছে? তারপরে সে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে, তাই না? তাহলে ব্রহ্মপুত্র নদী কিন্তু পলি সঞ্চয়ের মাধ্যমে এই ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল গড়ে উঠেছে, যেটি অসম রাজ্যের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে 4 নম্বর যে ভাগটা রয়েছে সেটি কি ছিল? যে রাজস্থান সমভূমি। রাজস্থান সমভূমি কোন দিকে? ভারতবর্ষের পশ্চিমের যে রাজ্য রয়েছে সেটি কিন্তু কি রাজস্থান। তাহলে এই যে অঞ্চলটা, রাজস্থান সমভূমি নামে পরিচিত। পশ্চিমে রাজস্থান সমভূমি আসলে থর মরুভূমি। আমরা সকলেই নাম শুনেছি ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি। এবং পৃথিবীর যে বৃহত্তম মরুভূমি তার নাম কি জানো? বলো। ভেরি গুড, সাহারা মরুভূমি, আফ্রিকার, তাই না? তাহলে পশ্চিম রাজস্থানে যে সমভূমি অঞ্চল গঠিত হয়েছে সেটি কিন্তু অ্যাকচুয়ালি থর মরুভূমি। রাজস্থানের পশ্চিম অংশ এবং গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার সামান্য অংশ নিয়ে কিন্তু থর মরুভূমি গঠিত হয়েছে। আরাবল্লী পর্বতের পশ্চিমে রাজস্থান সমভূমির গড় উচ্চতা 150 মিটার। তাহলে এর ঠিক নিচের দিকে রয়েছে কি? আরাবল্লী। এই আরাবল্লীর একেবারে যে পশ্চিম প্রান্ত রাজস্থান সমভূমি, সেটি কিন্তু 150 মিটার উচ্চতা, গড় উচ্চতা। আঞ্চলিক ভূপ্রকৃতি, একে আবার কিন্তু অনেকগুলি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? রাজস্থানের সমভূমি কি কি?
দেখো প্রথমে রয়েছে বাগার। আরাবল্লী পর্বতের পাদদেশের ভূমি হলো বাগার। তাহলে বাগার কি? যে আরাবল্লী পর্বত রয়েছে এখানে। দেখো আরাবল্লী পর্বত কিন্তু ঠিক এরকম জায়গায় রয়েছে, হ্যাঁ, এরকম ভাবে। সেই আরাবল্লী পর্বতের নিচের যে অংশটা, এই অংশটা কিন্তু রয়েছে কি নামে? বাগার নামে। রোহি কি? আরাবল্লীর পশ্চিম অংশ ছোট ছোট নদী ও বিধৌত উর্বর প্লাবন অঞ্চল হলো রোহি। নাম্বার 3, থালি। লুনির উত্তরে বালিগঠিত সমভূমি রাজস্থান হলো থালি। তাহলে থালি কি? লুনির যে উত্তর দিকে বালিগঠিত সমভূমি রয়েছে সেটি কিন্তু হলো থালি। আচ্ছা, লুনি ভারতবর্ষের মধ্যে কিন্তু আহ একমাত্র যে অন্তর্বাহিনী নদী, সেই জন্য কিন্তু লুনি বিখ্যাত, তাই না? মানে ভারতবর্ষের মধ্যে কোনো স্থান থেকে সেটার উৎপত্তি হয়ে ভারতবর্ষের মধ্যে কোনো স্থানে শেষ হয়েছে, তাই তাকে অন্তর্বাহিনী নদী বলবো। তাহলে সেই লুনির উত্তর দিকে কিন্তু বালি গঠিত সমভূমি হচ্ছে থালি। নাম্বার 4 কি? হামাদা। পশ্চিম প্রান্তে বালি ও শিলা গঠিত অঞ্চল হলে হামাদা। তাহলে বালি আর শিলা যখন একসাথে অঞ্চল গঠিত করবে তাকে আমরা কি বলবো? হামাদা। মরুস্থলী কি? থর মরুভূমির হামাদার পশ্চিমে শুধুই বালি গঠিত শুষ্ক রুক্ষ ও উদ্ভিদহীন অঞ্চল হলো মরুস্থলী। অর্থাৎ সেখানে কিন্তু কোনো উদ্ভিদও জন্মাচ্ছে না, ঠিক আছে, কোনো প্রাণের অস্তিত্ব নেই, শুধু বালি আর বালি। রুক্ষ এবং শুষ্ক অঞ্চল, সেই বালিগঠিত অঞ্চল, তাকে আমরা কি বলছি? মরুস্থলী। এটি হলো কি? রাজস্থান সমভূমি অঞ্চল। দেখো, জেনে রেখো, মরুস্থলী, মরু প্লাস স্থলী, অর্থাৎ মরু হচ্ছে মৃত এবং স্থলী অর্থাৎ দেশ। তাহলে মৃতের দেশকে এক কথায় কি বলা হচ্ছে? মরুস্থলী। এবারে বলছে ধ্রিয়ান কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধ্রিয়ান। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধ্রিয়ান। বালিয়াড়ি চলছে কিভাবে? দেখো, বাতাসের দ্বারা কিন্তু বালি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে সঞ্চিত হয় বা ঢিপি তৈরি করে, করে তো? তাহলে এই যে চলমান বালিয়াড়ি, এই চলমান বালিয়াড়িকে আমরা কি বলছি? ধ্রিয়ান। এবারে রান কাকে বলবো? মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে আমরা বলবো রান। উদাহরণ হচ্ছে সম্বর, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ, কি নাম? সম্বর। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এছাড়া দিদুয়ানা, দেগালা হ্রদ কিন্তু বিখ্যাত এই মরু অঞ্চলে এবং এগুলো কিন্তু সবই লবণাক্ত হ্রদ। ধান কি? মরু অঞ্চলে দীর্ঘকাল শুষ্ক হ্রদকে বলা হয় ধান। রান হচ্ছে লবণাক্ত হ্রদ এবং ধান হচ্ছে কিন্তু শুষ্ক হ্রদ। দুটোই কিন্তু মরু অঞ্চলে। ঠিক আছে, মনে থাকবে তোমাদের আশা করি। আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা জানবো এই যে থর মরুভূমির নাম শুনছি আমরা রাজস্থানে, এছাড়া কিছুটা অংশ পাঞ্জাবের। এই যে থর মরুভূমি বা মরুভূমি রাজস্থানে কেন সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমাদের একটু জানতে হবে। দেখো, কিছু পয়েন্ট আমি তোমাদের সাথে আলোচনা করছি। 1 নম্বর, দেখো আরাবল্লীর প্রতিকূল অবস্থান। রাজস্থানে মৌসুমীর সঙ্গে আড়াআড়ি কোনো পর্বত নেই, অর্থাৎ মৌসুমী বায়ু যে প্রবাহিত হয় তার সাথে কিন্তু আড়াআড়ি কোনো পর্বত নেই। আরাবল্লীর উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে মৌসুমী বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করায় বায়ু বিনা বাধায় রাজস্থান মরুভূমি কিন্তু অতিক্রম করে। 2 নম্বর কি? জলীয় বাষ্প প্রভাব। মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা যেমন গুজরাট, কচ্ছ, সৌরাষ্ট্র উপকূল বৃষ্টি ঘটনার পরে যখন এই তোমার রাজস্থানের মরুভূমির মধ্যে অবস্থান বা ঢুকবে তখন কিন্তু ক্রমশ এটা বাষ্পহীন হয়ে যাচ্ছে। ফলে এখানে বৃষ্টির যে প্রভাব সেটি কিন্তু একদমই হচ্ছে না। কেবলমাত্র মৌসুমী বায়ুটা বয়ে যাচ্ছে, জলীয় বাষ্প না থাকায় বৃষ্টি কিন্তু হচ্ছে না। ফলে মরুভূমির সৃষ্টি হয়েছে। নাম্বার 3, উচ্চ উষ্ণতা। রাজস্থানের পশ্চিমাংশে গ্রীষ্মের গড় উষ্ণতা 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এবং বাষ্পীভবন বৃদ্ধি পায়। বৃষ্টিপাতের কোনো অনুকূল পরিবেশই এখানে থাকে না, ফলে মরুভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। নাম্বার 4, বালি। রাজস্থানের পশ্চিমাংশে বালিকণার আধিক্যের জন্য দিনরাত্রি ও শীত গ্রীষ্মের মধ্যে উদ্বুতার ব্যাপক পার্থক্য বা উষ্ণতার যে ব্যাপক পার্থক্যর কারণে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়েছে। দেখো, বালি অঞ্চলে যেখানে যে অঞ্চলে বালি থাকবে সেই অঞ্চলে কিন্তু দিনের বেলা যেমন তাপমাত্রা প্রচন্ড গরম হবে, ঠিক তেমনি রাত্রে বেলাও কিন্তু তাপমাত্রা যথেষ্ট পরিমাণে কমে যাবে। শীত এবং গ্রীষ্ম, এই যে উষ্ণতা, এই উষ্ণতার মধ্যে ব্যাপক একটা পার্থক্য লক্ষ্য করা যাবে। ফলে মরুভূমির কিন্তু সৃষ্টি হয়েছে রাজস্থান। আচ্ছা, এবারে আমরা পড়বো এই যে আমরা পড়লাম যে উত্তরে বৃহৎ সমভূমি অঞ্চল, তাই না? এই উত্তরে বৃহৎ সমভূমি অঞ্চলের গুরুত্ব কি?
আমাদের জীবনে উত্তর ও সমভূমি অঞ্চলের গুরুত্ব কি, বা তোমাদের জীবনে এর গুরুত্ব কি? দেখো, ভারতের জনজীবনে বৃহৎ সমভূমি অঞ্চলের গুরুত্ব অপরিসীম। কি কি কাজে লাগে? সব থেকে বেশি কৃষিকাজ ভালো হয়, উন্নত যোগাযোগ ব্যবস্থা এখানে সব থেকে ভালো, শিল্প উন্নতি এখানে লক্ষ্য করা যায়। এছাড়া জনসংখ্যার ব্যাপক সমাগম এই অঞ্চলে হয়। বা তারপরে সমুদ্রের তীরবর্তী অঞ্চল যেমন পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কলকাতা, হলদিয়া, এই অঞ্চল থেকে কিন্তু সমগ্র এই উত্তর ভারতের সমভূমি অঞ্চলের যে পণ্য সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। এই যে সুবিধাগুলো সেগুলো কিন্তু রয়েছে এই উত্তর সমভূমি অঞ্চলের মধ্যে। প্রথমে আমরা কি দেখব? কৃষিকাজ। নাম্বার ওয়ান, সমতল জমি, উর্বর পলিমাটি, চিরপ্রবাহী নদী ও উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল ভারতের একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল। তাই এই অঞ্চলকে আমরা কি বলবো? ভারতের শস্য ভাণ্ডার। তাহলে যদি বলে কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, তোমরা কি বলবে? যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। বা উত্তরের যে বৃহৎ সমভূমি অঞ্চল সেটাকে আমরা কি বলবো? ভারতের শস্য ভাণ্ডার। কি কি শস্য হয় সেখানে? ধান, গম, পাট, আখ, তুলো, ডাল বিপুল পরিমাণে কিন্তু উৎপন্ন হয়। নাম্বার দুই, উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমরা কিন্তু সকলেই জানি যে পার্বত্য অঞ্চলের তুলনায় সমতল ভূমিভাগে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়, তাই না? রাস্তাঘাট নির্মাণ করা, যাতায়াতের সুবিধা, তাই তো? তাহলে সমতল ভূপ্রকৃতিতে রেল সড়ক যোগাযোগের সঙ্গে বায়ুপথের যে ঘন জাল সেটাও কিন্তু বিস্তৃতি লাভ করা সম্ভব হয়েছে। তিন, শিল্প উন্নতি। ভূপ্রকৃতি ও পরিবহনগত সুবিধার জন্য কলকাতা, হলদিয়া, লখনৌ, কানপুর, জলন্ধর, এছাড়া বিভিন্ন যে শিল্পকেন্দ্র যেখানে চিনি, পাট, কার্পাস, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, চর্ম শিল্প প্রভৃতি শিল্প কিন্তু ব্যাপকভাবে বিকশিত লাভ করেছে। কৃষিভিত্তিক ও ধাতব শিল্পের বিশাল উন্নতি কিন্তু এই উত্তরের যে সমভূমি অঞ্চল সেখানে আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এরপরে আর কি রয়েছে? যে লবণ উৎপাদন। দেখো, মরুভূমি আমরা পড়ে আসছি, সেই মরুভূমি লবণাক্ত হ্রদ আমরা পড়েছিলাম, সেখানে সম্বর, দিনওয়ারা এই ইত্যাদি যে হ্রদের নাম শুনেছিলাম, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন হয়। ঠিক আছে? তাই উত্তরের সমভূমি অঞ্চলে লবণ উৎপাদনের জন্যও কিন্তু বিখ্যাত। জনসংখ্যার কেন্দ্রীভবন, বসবাসযোগ্য সমতল জমি, পানীয় জল, জীবিকা অর্জনের সুবিধার জন্য দেশের 25% জমিতে প্রায় 50% জনসংখ্যার কেন্দ্রীভবন ঘটেছে, বিশ্বের একটি ঘন বসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে এই যে উত্তরের পার্বত্য, উত্তরের যে সমভূমি অঞ্চল সেটি কিন্তু সমগ্র দেশের যে মধ্যে, ধরো সমগ্র দেশ 100%, তার মধ্যে 25% অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে এই উত্তরের সমভূমি অঞ্চল। কিন্তু সমগ্র ভারতের প্রায় 50% মানুষ কিন্তু এই উত্তরের সমভূমি অঞ্চলে বসবাস করছে। অর্থাৎ কেন বসবাস করছে? বসবাসযোগ্য সমতল জমি রয়েছে, পানীয় জলের সুবিধা রয়েছে এবং শিল্প, ব্যবসা বাণিজ্য সবকিছু উন্নতির জন্য এখানে কিন্তু জীবিকা অর্জনের সুবিধা রয়েছে। ঠিক আছে? অতিমাত্রায় নগরায়ণ কিন্তু ঘটে গেছে এই উত্তরের সমভূমি অঞ্চলে। কলকাতা, দিল্লি, লখনৌ, আগ্রা, এলাহাবাদ, পাটনা কিন্তু দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধির ফলে এগুলো মহানগরে পরিণত হয়েছে। দেখো, জনসংখ্যা কত বেশি, দুটি কলকাতা শহরের ছবি। অসংখ্য গাড়ি ঘোড়া, সমতল ভূমির ফলে এখানে ঘরবাড়ি, বসবাসযোগ্য জমি কিন্তু খুব সহজেই পাওয়া যায়, তাই না? আচ্ছা, নাম্বার 6 কি? যে তীর্থস্থান। সমভূমিতে প্রাচীনকাল থেকে তীর্থ কেন্দ্র রূপে বারাণসী, আগ্রা, হরিদ্বার, আজমের শরীফ, জয়পুর প্রভৃতি অঞ্চল কিন্তু বিখ্যাত, তাই না? আমাদের পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বলো সব থেকে বড় মেলা হয় এবং তীর্থস্থান? কপিল মুনির আশ্রম, তাই না? যেটা সাগর দ্বীপে রয়েছে। আহ, যেখানে ভারতবর্ষে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মেলা বলা হয়, প্রায় 10 লক্ষ মানুষের সমাগম ঘটে। তাহলে তীর্থস্থান কিন্তু এই সমভূমি অঞ্চলগুলিতে গড়ে উঠেছে, বিশেষ করে বারাণসী, হরিদ্বার, আগ্রা, তোমরা সকলেই নাম শুনেছো, তাই তো? তাহলে সমভূমি অঞ্চলের গুরুত্ব আমাদের জীবনে কিন্তু ব্যাপক। সেটা লবণ উৎপন্ন হোক, কৃষিকাজ হোক, যোগাযোগ ব্যবস্থা, তীর্থক্ষেত্র, জনসংখ্যার কেন্দ্রীভবন কিন্তু এই সমভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। স্টুডেন্ট, এটা
উত্তরের যে সময় অঞ্চল সেটা আমরা জানলাম। আজকের সিলেবাসটা তোমাদের এই অবধি, আজকের পড়াশোনাটা তোমাদের এই অবধি। এর পরবর্তী এতে আমরা তোমাদের সাথে যে পরের তৃতীয় ধাপটা রয়েছে সেই তৃতীয় ধাপটা নিয়ে, ভারতের ভূপ্রকৃতি যে তৃতীয় ধাপটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি, চলো সেগুলো একটু দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষার জন্য সবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো উত্তরের সমভূমির অবস্থান কোন কোন রাজ্যে দেখা যায়? তাহলে বলো, এই যে উত্তরের সমভূমি অঞ্চল, বৃহৎ যে সমভূমি অঞ্চল কোন কোন রাজ্যে রয়েছে? ভেরি গুড, রাজস্থান, পাঞ্জাবের কিছুটা অংশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসম রাজ্য নিয়েই কিন্তু এই উত্তরের, এবং দিল্লি, দিল্লিও রয়েছে, এবং এই অঞ্চলগুলোকে নিয়ে কিন্তু উত্তরের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। আচ্ছা, নাম্বার 2 দেখো, নতুন পলিগঠিত অঞ্চলকে পাঞ্জাবে কি বলা হয়? নতুন কিন্তু, হ্যাঁ, ভেরি গুড, বেড বলা হয়। আর যদি বলা হয় পুরনো পলিগঠিত অঞ্চলকে পাঞ্জাবে কি বলা হয়? ধায়া। এই দুটো কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে। তাহলে নতুন পরিবর্তিত অঞ্চলকে কি বলা হচ্ছে? বেড। আচ্ছা, 3, দোআব কাকে বলে? বলো। ভেরি গুড, দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোআব বলে। আচ্ছা, নাম্বার 4, ভাঙ্গার ও খাদার কাকে বলে? দেখো, গঙ্গা সমভূমির যে প্রাচীন পলিগঠিত অঞ্চল সেটাকে আমরা কি বলবো? ভাঙ্গার। এবং নবীন বা নতুন পলিগঠিত অঞ্চলকে আমরা কি বলবো? খাদার। মনে থাকবে, নতুনকে বলা হচ্ছে খাদার এবং প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হচ্ছে? ভাঙ্গার। ধান্ত কি? ধান্ত কাকে বলে? বলো। মরুভূমিতে যে শুষ্ক দীর্ঘকায় হ্রদ রয়েছে সেই দীর্ঘকায় শুষ্ক হ্রদকে আমরা কি বলবো? ধান্ত। আচ্ছা, নাম্বার 6, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? বলে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ। ভেরি গুড, গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ সমভূমি সেটাই কিন্তু হলো ভারতের বৃহত্তম নদীদ্বীপ। সরি, এখানে বলেছে যে ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কিন্তু হচ্ছে মাজুলি। ঠিক আছে, যেটা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে নদীর অববাহিকায় লক্ষ্য করা যায়, মাজুলি দ্বীপ, সেটিই হলো কিন্তু ভারতের বৃহত্তম নদীদ্বীপ। নাম্বার 7, সমভূমি অঞ্চলের গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ সমভূমি আমাদের জীবনে কি কি গুরুত্ব ফেলে? যেমন একটু আগে আলোচনা করলাম, কৃষিকাজ ভালো হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত, শিল্প স্থাপনে উন্নত, পৃথিবীর মধ্যে আমাদের এই উত্তরের সমভূমি অঞ্চল কিন্তু একটা ঘন জনবসতি অঞ্চল রূপে গড়ে উঠেছে। অর্থাৎ জনসংখ্যা এখানে বেশি, লবণ উৎপন্ন হয়, তাই তো? এই যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, এগুলো কিন্তু সমভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা ভারতের যে ভূপ্রকৃতি তার তৃতীয় যে অংশটা, যেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, সেই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।